6 মাস সম্পূর্ণ হলো সনদদের বিধায়ক হিসেবে। ফার্স্ট সেমিস্টার শেষ। ফার্স্ট সেমিস্টারের পর রিপোর্ট কার্ড আসে। শিবদাসপুরে একটা ছেলেকে মেরে দিয়েছে আম পাড়তে। এই 6 মাসে কতটা বদল হলো জীবনে? একটা গাছে আম হচ্ছে, আমের বাগান, পারিবারিক অনুষ্ঠানে মামার বাড়িতে এসছে। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 30-এর নিচে থাকে। ঠিক বোধহয় 5 বছর আগে 2020 সালের কোনো একটি নভেম্বর ডিসেম্বর এরকম সময় একটি মঞ্চ থেকে প্রকাশ্যে আপনি বলছেন যে আমি যুব সভাপতি থেকে রিজাইন করছি। এই অর্জুন সিং এর মতন লোক বা সুকান্ত মজুমদারও বারাকপুরে আমার নামে যে সনদ নাম উল্লেখ করে তিনি গাল দিয়ে গেছেন। কিন্তু সেই রাজনৈতিক শত্রুতার জন্য যখন সেই আঘাতটা আপনার পরিবারের গায়ে এসে লাগে, তখন ব্যক্তি সনদদের, রাজনৈতিক সনদদের নয়, ব্যক্তি সনদদের খারাপ লাগে, কষ্ট হয়। সে যদি এখন আজকের দিনে দাঁড়িয়ে বলে আমি মোদির বাচ্চা, আমি জানি না ও কার ছেলে, কেউ বা কারা আমার কাছে এসেছিল বিভিন্ন রকম প্রলোভন নিয়ে। আমি সনদে এই প্রলোভনে কোন পা দিইনি, আজও দিচ্ছি না, আগামী দিন। আমি সাথে সাথে মুখ্যমন্ত্রীকে চিঠি। এটা তো আলটিমেটলি সেই মেরুকরণের দিকে যাচ্ছে। এই ধরনের অনৈতিক কাজ যেখানে হবে আমার নজর আসলে করতে দেবো না। আজ তৃণমূল, কাল বিজেপি, পরশু সিপিএম, তার আগে কংগ্রেস, এই মানসিকতা যাদের আছে আমি তাদের সাথে মানিয়ে নিতে পারি। বিধায়ক হিসেবে 6 মাস। গত 13ই নভেম্বর সম্ভবত নৈহাটি বিধানসভার উপনির্বাচন হয়েছিল, আর আমরা মে মাসের একদম মাঝামাঝি এসে পৌঁছেছি। আজকে 16-17 তারিখ, অর্থাৎ পুরো 6 মাস সম্পূর্ণ হলো সনদদের বিধায়ক হিসেবে। ফার্স্ট সেমিস্টার বলে যদি কিছু থেকে থাকে তো ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণ। আজকে আমাদের সঙ্গে WBTT শর্ট পলিটিক্যাল ইন্টারভিউগুলোতে আমরা নতুন করে যে সেগমেন্টটা শুরু করছি, তাতে প্রথম অতিথি সনদ দে। সনদবাবু, আপনাকে স্বাগত আমাদের এই পলিটিক্যাল ইন্টারভিউগুলোতে। এবং প্রথম সেমিস্টার হয়ে গেল, ফার্স্ট সেমিস্টার শেষ। ফার্স্ট সেমিস্টারের পর রিপোর্ট কার্ড আসে, স্বাভাবিক। রাজনীতিবিদদেরও রিপোর্ট কার্ড থাকা উচিত বলে আমরা মনে করি। তো ফার্স্ট রিপোর্ট কার্ড কিরকম হলো বলে মনে হয়? আমি 2রা ডিসেম্বর বিধানসভায় শপথ নিয়েছি। ওটা আমার জীবনের সবচেয়ে গর্বের দিন, যে শপথ অনুষ্ঠানে বহুদিন বাদে রাজ্যের রাজ্যপাল শপথ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এটা উপনির্বাচনে আমরা বেশ কতগুলোতে দেখতে পাইনি সেই সুযোগ। এখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপাল শপথ গ্রহণ করি, এটা আমার জীবনের একটা বড় পাওনা। তারপর বিধানসভায়, তখন বিধানসভার রানিং চলছে, বিধানসভার অধিবেশন চলছে, 10 তারিখ পর্যন্ত বিধানসভা চলেছিল। তারপরও দ্বিতীয়বার শীতকালীন অধিবেশন চললো ফেব্রুয়ারি মাস থেকে। সেই দুটো অধিবেশন আমি পেয়েছি। এই দুটো অধিবেশনে আমার সবচাইতে ভালো লাগার বিষয় যে আমি একাধিকবার বিধানসভায় বলবার সুযোগ পেয়েছি। যেমন বিরোধীদের তারা যে সমস্ত বিশৃঙ্খলপনা বিধানসভায় করছিল তার বিরুদ্ধে বলবার সুযোগ পেয়েছি। এবং প্রথম অধিবেশনে, যেটা বাজেট অধিবেশন হলো, মাননীয় রাজ্যপাল তার ভাষণকে সমর্থন জানিয়ে আমিও বলবার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে। আমি বলতে চাইছি যে এই 6টা মাসে বিধায়ক হিসেবে, নৈহাটি বিধানসভার বিধায়ক হিসেবে আপনার রিপোর্ট কার্ড মানুষের কাছে কতটা পৌঁছতে পারলেন, কতটা গ্রহণযোগ্যতা পেলেন, কি মনে হচ্ছে মানুষের? আপনি এতদিন ধরে রাজনীতি করছেন, খুব স্বাভাবিকভাবে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারেন সেই জায়গা থেকে। নৈহাটির একদম মাটি বলতে যা সেটা আমি চিনি, পুরো নৈহাটি। আমি এখানকার ভূমিপুত্র এবং এই মাটির সাথেই আমি জড়িয়ে আছি। আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে 88 সাল থেকে। মানে আমার ভোটার লিস্টের নাম উঠেছে 93 সালে, তারও 5 বছর আগের থেকে এই পাড়ায় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। 1993 সালে প্রথম ভোটার লিস্টের নাম ওঠে এবং প্রথমবারেই আমি তখন জাতীয় কংগ্রেস করতাম, আমি প্রার্থী হয়েছিলাম আজ থেকে 32 বছর আগে। এবং সিপিএম এর সেই সময় সিপিএম কে হারিয়েছিলাম। অর্থাৎ মাটি আমি চিনি, নৈহাটির মাটি বুঝি। আমি সেই মাটিকেই প্রণাম করে বলি যে এই মাটির যা প্রয়োজন সমস্ত প্রয়োজনের পাশে থাকার চেষ্টা করছি। কতটা প্রত্যাশা পূরণ করতে পারলেন বলে? 100% তো বলবো না, কারণ 100% কখনোই কেউ পারে না।
যতদূর পেরেছি মাত্র 6 মাসের মধ্যে কাউকে ফিরিয়ে দিইনি। এমন কোনো একটা কাজ যে কাজটা আপনার নিজে করে খুব স্যাটিসফ্যাকশন লেগেছে, কোনো মানুষের পাশে থাকা? অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা কাজ আছে আমার মাঝিপাড়া এবং কাপা অঞ্চলের, দুটো অঞ্চলের মাঝখানে এখানে একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে আপনার এয়ারফোর্সের আন্ডারে। সেই এয়ারফোর্সের আন্ডারের মধ্যে প্রায় 38 বিঘা জমি আছে যারা লোকাল চাষিরা চাষ করে। কিন্তু সেই 38 বিঘা জমিতে হঠাৎ করে এলাকার চাষিরা আমার কাছে এসেছিলেন, হঠাৎ করে তাদেরকে ঢোকা বন্ধ করে দিল এয়ারফোর্স অথরিটি, যে তারা ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? তাদের অনেক বিধিনিষেধ করে দিল। একটা জমিতে চাষ করতে গেলে কজন লেবার লাগবে তাদের নথি দিতে হবে। এতদিন করে এসেছিল যে জমির চাষি, সে তার লেবারদের নিয়ে যেতেন, তার আইডেন্টি কার্ড জমা থাকতো। এখন বলছে না, এই নির্দিষ্ট 4 জন কি 5 জন যেতে পারবে এবং কারুর পরিবর্তে কেউ যেতে পারবে না, কেউ সাইকেল নিয়ে ঢুকতে পারবে না। এটা হঠাৎ করে নতুন চালু করলো। এই 32 বিঘা জমির মালিক কোথায় যাবে? আমি এই নিয়ে বিধানসভায় জানিয়েছি এবং আগামী 9 জুন থেকে হয়তো আবার বিধানসভা চালু হবে। এই 9 জুনে বিধানসভায় এটা নিয়ে আলোচনা হবে। এটা একটাই। আরো একটা, নৈহাটিতে বেশ কিছু মানুষ, বিশেষ করে একটা ছেলে একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। এই আমার নৈহাটির শহরের মানে পৌরসভার পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মাথায় আঘাত লেগেছিল, দাঁতগুলো পুরো ভেঙে পড়ে গেছিল, চোয়ালটা ইয়ে গেছিল। তারপরে তারা হাসপাতাল, কলকাতা অনেক কিছু করবার পর প্রচুর টাকা তার প্রয়োজন পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি, তারা যখন আমার কাছে আসে, আমি তাকে ডেন্টাল কলেজে ভর্তি করে আজকে সে সুস্থ জীবনযাপন করছে। এটা কি একটা রাত্রে ভালো ঘুম দেয়? এই সত্যি তাই। যদি কোনো মানুষ, বিশেষ করে গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি, আমার সত্যি খুব ভালো লাগে। কারণ এর আগে জানি রেখে আমি আরো 3-3টে বাচ্চা, একটা 8 মাসের বাচ্চা, একটা 2 বছরের বাচ্চা, একটা 3.5 বছরের বাচ্চা, হার্ট অপারেশন, সেটা 5 লক্ষ টাকার অপারেশন এই বিনা পয়সা করে দিচ্ছে। এর চেয়ে বড় স্যাটিসফ্যাকশন কিছু। এই 6 মাসে কতটা বদল হলো জীবনে, ব্যক্তি জীবনে বা রাজনৈতিক জীবনে? আজকে যখন ধরুন আপনি যাচ্ছেন, একটা সময় আমার একটা ঘটনা হঠাৎ করে খুব মনে পড়ছে, ঠিক বোধহয় 5 বছর আগে 2020 সালের কোনো একটি নভেম্বর ডিসেম্বর এরকম সময় একটি মঞ্চ থেকে প্রকাশ্যে আপনি বলছেন যে আমি যুব সভাপতি থেকে রিজাইন করছি, এবং সেটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছিল। আজকে ঠিক 5 বছর বাদে আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন এবং আপনার গাড়ির সামনে ড্যাশবোর্ডে লেখা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই যে বদলটা, এই বদলটাকে কিভাবে দেখেন? না, প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা দিই, যেটা আমি 2020 সালের কথা বললেন। ওই সময়টায় বিজেপি যেভাবে প্রতিদিন মানে আমাকে টার্গেট করে, আমার বাড়িতে বরাবরই টার্গেট ছিলেন 2019 আগে থেকে। 19 আগে থেকে কারণ আমি, আমার নামে একাধিক কেস করেছে। আমি এবছর আমি যখন নির্বাচনে দাঁড়াই, 11টা আমার কেস আছে, এখনো চলছে। তার হলফনামা আমাকে দিতে হয়েছে। আমার কেসের সংখ্যা ছিল 32টা কেস আমার নামে সিপিএম বিজেপি দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে বলি 19 সালের পরে প্রতিদিনই একদম নিয়ম করে করে আমার বাড়িতে বোম মারছে, আমার ব্যবসার যে অফিস, সে অফিসে বোম মারছে। আমি রাতে বাড়ি ঢুকছি, আমাকে গুলি চালিয়েছে লোকনাথ মন্দিরের সামনে, আমার পার্টি অফিসে বোম মেরেছে। এই দিনের পর দিন হচ্ছে। আর সেই সময় পুলিশ নির্বিকার ছিল, এটা আমার বলতে দ্বিধা নেই। আমি আমার নেতৃত্বকে জানিয়েছিলাম। স্বাভাবিক কারণেই কে দোষী এইটা কেন ধরা পড়ছে না, এই নিয়ে আমার ক্ষোভ ছিল। এবং আমি প্রকাশ্যে এটা বলার পরে পরের দিনই গ্রেপ্তার হয়েছিলেন। পরের দিন সেই আসামি, এবং এখনো সে জেলে। আমি বলছি সেইখান থেকে, সেই যে জার্নি থেকে আজকে গাড়ির ড্যাশবোর্ড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই জার্নিটা কিভাবে দেখেন 5 বছরের মধ্যে? আমি রাজনীতিটাকে আগাগোড়াই জার্নি হিসাবে দেখে এসেছি। আমি ওই সময়ও ভাবিনি যে আমি আজকে এমএলএ। পার্থদা আমাদের যিনি বিধায়ক ছিলেন, উনি যেদিন টিকিট পেলেন লোকসভার, সত্যি বলছি যে খুব আনন্দ লেগেছিল যে পার্থদা আজকে লোকসভায় যাচ্ছে। এবং তিনি জেতার পরে একটু আশা জেগেছিল যে দল হয়তো আমাকে আবার, মানে আমাকে 93 সালে
স্বীকৃতি দিয়েছিল দল। এছাড়া কি পাওয়ার আছে? আমি দলের যুব সভাপতি হয়েছি, 22 সালে আমি মাদারের সভাপতি হয়েছি, দল আমাকে তার সিম্বলটা দিয়েছে, বিধানসভার সিম্বল, রাজ্য আইনসভার মূল সিম্বল সেটা দিয়েছে। এই আনন্দের কথা। আচ্ছা, এই যে 6 মাস, ধরুন এই 6 মাসে আপনি সবে বিধায়ক, যদি আমি বিধায়ক সংসদ, এটা তো একটা আলাদা গরিমা দেয় রাজনৈতিক, যে কোনো রাজনীতিকের ক্ষেত্রেই। আর সেখানে আপনার মনে হয় না যে আপনি একজন বিধায়ক হিসেবে সবে 6 মাস, ফার্স্ট সেমিস্টার আপনার শেষ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা আপনার প্রাক্তন সাংসদ, আমাদের সকলের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তারা প্রতিনিয়ত, শুভেন্দু অধিকারী যখন এদিকে কোনো মঞ্চে সভা করতে আসেন আপনাকে আক্রমণ করেন, এই যে বারবার করে আক্রমণের শিকারটা আপনাকে স্পেসিফিক্যালি কেন হতে হয়, এটা আমি জানতে চাইছি। এই কারণে, তার কারণ আমি কিন্তু অর্জুন সিংকে স্পেসিফিক্যালি আপনার নাম করে, আর তৌহিদের নামে তিনি বলবেন তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, স্বাভাবিক, কিন্তু আপনার নাম করে বারবার করে বলেন, এর কারণটা কি? এটা কি শত্রু বেড়ে যাচ্ছে রাজনীতিতে? আমি মনে করি এটা আমার প্লাস। আচ্ছা, এই অর্জুন সিং এর মতন লোক বা সুকান্ত মজুমদারও বারাকপুরে এসে আমার নামে যে সনদ নাম উল্লেখ করে তিনি গাল দিয়ে গেছেন। শুভেন্দু নৈহাটিতে একাধিকবার এসেছেন আমার নির্বাচনের আগে। তিনি প্রকাশ্যে মাইকে বক্তৃতা চলাকালীন বলেছেন ও একটা চাষার ছেলে। এই যে চাষার ছেলে, সত্যি তো আমি চাষার ছেলে, আমার বাবা চাষি ছিল, আমার বাবা কৃষক ছিল। এই যে প্রকাশ্যে এই চাষার ছেলে বলাতে আমি মনে করি এটাও আমার কাছে একটা আশীর্বাদ হয়ে গেছে। মানুষ আমাকে আরো বেশি পরিমাণে বলতে দিয়েছে। ওদের মুখ থেকে এই সমস্ত অশ্লীল কথা শুনে একটা চাষার ছেলে বলে কি আমি মানুষ নই? বা যারা চাষ করে তারা কি মানে, আরে বাবা তুমি যে খেয়ে পড়ে বেঁচে আছো, এই চাষা চাষ করে বলেই তো তুমি চাল পেয়েছিলে, সেই চাল সিদ্ধ করে তোমার মা তোমাকে রান্না করে খাইয়েছে। আর চাষার ছেলে বলে যে গাল দিয়েছে, এর জন্য সাধারণ মানুষের আশীর্বাদ আরো বেশি করে দিয়েছে। আচ্ছা, ধরুন আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, খুব স্বাভাবিকভাবে আপনার রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে বহু মানুষ লড়বেন, রাজনৈতিক ভাবে বিভিন্ন মানুষের সঙ্গে আপনার রাজনৈতিক কারণেই শত্রুতা হবে, কিন্তু সেই রাজনৈতিক শত্রুতার জন্য যখন সেই আঘাতটা আপনার পরিবারের গায়ে এসে লাগে, তখন ব্যক্তি সনদদের, রাজনৈতিক সনদদের, ব্যক্তি সনদদের খারাপ লাগে, কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়েছিল 19 সালে, যখন আমি রাজনীতি করি বা আমার মিসেস সেও কাউন্সিলর, সেও রাজনীতি করে, আমাদের নামে গালাগালি করুক, কোনো কিছু আসে যায় না। কিন্তু আমার তখন ছেলের বয়স 14, সেই ছেলেকে মেরে বিজেপির গুন্ডা 19 সালে, এই অর্জুন সিং এর পোষা গুন্ডাগুলো মেরে তার কপাল উপর দিয়ে ফাটিয়ে দিল, চোখটাকে ফাটিয়ে দিয়েছিল। কষ্ট তখন হয়েছিল, এই কষ্ট হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সরে গেছে। বেশ, আমরা আবার ফার্স্ট সেমিস্টারে ফিরি, প্রথম 6 মাসে ফিরি। এই প্রথম 6 মাসের একটা ঘটনা, একটু অপ্রিয় প্রশ্ন করছি, আপনি চাইলে প্রশ্ন স্কিপ করতে পারেন, কিন্তু আপনি এসকেপিস্ট নন, আমার মনে হয় আপনি একদম ফোরফ্রন্টে দাঁড়িয়ে খেলবেন। তো প্রশ্নটা হচ্ছে যে আপনি টিম গেমে বিশ্বাস করেন, আপনি এমন একজন ক্যাপ্টেন যিনি টিম গেমে বিশ্বাস করেন, শুধু একা 4-6 মানেন না, পুরো টিমকে নিয়ে এগিয়ে যান। তো আমরা দেখলাম এই 6 মাসে আপনার টিমের অনেকেই প্লেইং 11-এ চান্স পাচ্ছেন, ক্যাপ্টেন নিজেই তার নিজের প্লেয়ারদেরকে প্লেইং 11-এ নামাতে পারছে না। আমি দলের সভাপতি, আমার কোনো টিম নেই, আমার টিম হচ্ছে একটা, সেটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যে করে সেই আমার টিম, বা আমরা সকলে একটা যৌথভাবে চলি। আমার নিজস্ব কোনো টিম এবং থাকা উচিত বলে মনে করি না। যদি কেউ এরকম টিম করে, আমি তার বিপক্ষে। আমি মনে করি আমাদের টিম একটাই, টিম গেম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে টিম গেম। সাথে সাথে এটাও বলি যে তৃণমূল কংগ্রেস যে, আমি তার সাথে সবসময় আছি। আজ তৃণমূল, কাল বিজেপি, পরশু সিপিএম, তার আগে কংগ্রেস, এই মানসিকতা যাদের আছে আমি তাদের সাথে মানিয়ে নিতে পারি। আমরা সকলেই কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে 1998 সালে আমরা তৃণমূল কংগ্রেস এসেছি, ঠিক আছে, কিন্তু আবার এই যারা এদিক ওদিক করে সবসময় আমি তাদের সাথে মানতে পারি। কিন্তু আমরা এই বললাম একটা কথা, তৃণমূল কংগ্রেস যে করে, আমরা এই টিম, তৃণমূলই আমার টিম। সম্প্রতি আপনাকে বেশ কিছু ইস্যুতে আমরা দেখেছি যে আপনি সরাসরি
নৈহাটিতে এই গত 6 মাসে বিধায়ক হিসেবে প্রমোটারি রাজের বিরুদ্ধে আপনি সরব হয়েছেন, সক্রিয় হয়েছেন, এবং নৈহাটি অরবিন্দ রোডে একটি পুরনো প্রাচীন দোকান রাত্রিবেলা দেখা গেল যে ভেঙে দেওয়া হচ্ছে, সেই সময় আপনি সক্রিয় হয়েছেন। এবং এটা হয়তো অনেকেই জানেন না যে নৈহাটিতে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি, যেটা একটা হেরিটেজ তকমা পাওয়া উচিত বলে আমরা মনে করি, সেই বাড়িটিও প্রমোটিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটা আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে রুখেছেন। প্রমোটারি রাজের বিরুদ্ধে লড়াই সনদদের কি জারি থাকবে আগামী দিনে? না, প্রমোটারি রাজের বিরুদ্ধে লড়াই না, অনৈতিক কাজের না, আমি বলছি লিগ্যাল প্রমোটারি ইজ ওকে, কিন্তু এই ধরনের অনৈতিক কাজ যেখানে হবে আমার নজরে আসলে আমি করতে দেবো না। আমি আজও যেমন সেই শতাব্দী প্রাচীন দোকান গীতাশ্রী, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী গিয়ে তার পুরো দোকানের ছাদটাকে ভেঙে দিল, আজও তার ছাদ ভাঙা, তারা প্লাস্টিক টাঙিয়ে ছাদের উপর প্লাস্টিক দিয়ে দোকানদারি করছে। সামনে তো বর্ষা, হ্যাঁ বর্ষা, কেন বর্ষা তো চলছে, আজ প্রায় 6 মাস হয়ে গেল দোকানটা ভাঙা, তার দোকানে এখনো জল পড়ে, তার অত্যন্ত কষ্ট। আমি বলেছি যে এইভাবে আমি করতে দেবো না, আজও আমি করতে দিইনি। আমার কাছে অনেক অনেক কিছু প্রলোভন আছে। যেটা বললেন যে হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ির বিষয়টা, যেদিন আমার কাছে নজরে এসছে যে হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িতে এই টোটাল বাড়িটাকে একটা প্রমোটিং এর পরিকল্পনা চলছে, কিছু প্রমোটার, কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু লোকজন, তারা ওটাকেই কাজ করছে। আমি সাথে সাথে মুখ্যমন্ত্রীকে চিঠি দিই, এবং পরবর্তীকালে কি হয়েছে আপনারা সকলেই জেনেছেন যে সেই কাজটা বন্ধ আছে। কোনো মতে প্রমোটারি আমি করতে দেবো না। আমার কাছে 7 দিন আগেও, অত 7 দিন আগেও কেউ বা কারা আমার কাছে এসেছিল বিভিন্ন রকম প্রলোভন নিয়ে। আমি সনদে এই প্রলোভনে আমি কোনোদিন পা দিইনি, আজও দিচ্ছি না, আগামী দিন। এবং ওখানে হরপ্রসাদ শাস্ত্রীর মতন মানুষের বাড়ি প্রমোটিং করতে দেবো না, তাতে আমাকে যা করতে হয় আমি করতে দেবো না। তাহলে আপনি যতদূর যাওয়ার হয় যাবেন। একদম। বেশ, 2026 প্রায় বিধানসভা নির্বাচন, প্রস্তুতি কতটা? দেখুন, আমি সারা বছর মাটির সাথে থাকি, সারা বছর আমি রাজনীতিটা 24 ঘন্টা করি, ফুল টাইম 24x7। যদি কেউ বলে যে তাহলে কি করে আপনি ঘুমান, না ঘুমাই। আমি যখন রাত 2টোর সময় ঘুমাই, আমাকে আপনি 3টের সময় ফোন করবেন, আমাকে পাবেন। ভোর 4টের সময় ফোন করবেন, আমাকে পাবেন। এই যে গতকাল একটা ঘটনা ঘটলো শিবদাসপুরে, সারা রাত আমি জেগে, আজ এই আধ ঘন্টা হলো আমি ওখান থেকে এসেছি। আমি 24x7 আমি পলিটিক্সের সাথে থাকি, মানুষের সাথে থাকি, সুতরাং আমাকে আলাদা করে কিছু। আমার একটা খুব প্রশ্ন আছে, এটা কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে যে ধরুন যেভাবে এসএসসি দুর্নীতি এবং তার সঙ্গে ধরুন নানা রকম দুর্নীতির এবং একটা প্রতিষ্ঠান বিরোধিতা রাজ্য সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছে, প্রায় 15 বছরের একটা সরকার, এই প্রতিষ্ঠান বিরোধিতাকে আপনাদের ফেস করতে হবে। আপনি নতুন বিধায়ক, আপনি অবশ্যই যখন 2026-এ ভোটে যাবেন আপনি নতুন বিধায়ক হিসেবে যাবেন, কিন্তু আপনার যে দলকে আপনি রিপ্রেজেন্ট করছেন সেই দলের একটা 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা আছে, এবং এটা তো খুব স্বাভাবিক থাকাটা। তারপরেও এসএসসি এই যে চাকরি দুর্নীতি সেটা সামনে এসছে, আমরা জানি না সামনে টেট বা আরো অন্যান্য প্রাইমারি দুর্নীতিগুলো সেগুলো আরো প্রকাশ্যে আসবে কিনা, কোর্ট কি রায় দেবে এটা আমরা জানি না, কিন্তু এই সমস্ত কিছুর পরেও 2026 নিয়ে কতটা আশাবাদী তৃণমূল কংগ্রেস? আমরা যেটা বলেন এসএসসি, আমার অনেক কিছু দেখেছি। আমি তো আমার যে বিধানসভা নির্বাচনটা হলো, নির্বাচনের আগে আরজিগড়ের মতো ঘটনা ঘটেছে, এসএসসি নিয়েও হচ্ছে। কতটা আশাবাদী যদি বলেন, সিপিএম মহাকাশে আছে, এখনো নামতে পারেনি। বিজেপির 77 ছিল 2021-এ, কমতে কমতে এখন 62-তে এসছে। আজকের দিনে দায়িত্ব নিয়ে বলছি, 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 30-এর নিচে থাকবে। বড় স্টেটমেন্ট কিন্তু এটা, 30-এর নিচে থাকবে বিজেপি। আজকে যেটা বলছিলাম একটু আগে যে শিবদাসপুরের ঘটনা, শিবদাসপুরে একটা ছেলেকে মেরে দিয়েছে আম পাড়তে গেছে, একটা গাছে আম হচ্ছে, আমের বাগান, পারিবারিক অনুষ্ঠানে মামার বাড়িতে এসছে, পাশেই আমের বাগান, আম বাগানে গেছে একটা 15-16 বছরের ছেলে, একটা ইট মেরেছে, একটা আমে ইট আমটা পড়েছে। আরে এই বয়সে তো আমিও আম গাছে ইট মেরেছি, আমিও তো আম পেড়ে খেয়েছি, তাই জন্য পিটিয়ে মেরে দিতে হবে? পিটিয়ে মেরে দিয়েছে বলে সকাল থেকে
আমি নিজে দায়িত্ব নিয়ে কালকে হাসপাতালে ছিলাম, মৃতদেহ প্রিজার্ভ করা থেকে শুরু করে সবকিছু করেছি। তারপরে সকাল থেকে দুটো রাজনৈতিক দল, একটা বিজেপি যারা ধর্ম নিয়ে খেলে, আর একটা সিপিএম যারা মহাকাশে আছে। হঠাৎ তারা আসরে নামলো, ধর্ম নিয়ে শুরু করলো, পাড়ায় গিয়ে ওখানে কিছুক্ষণ সন্ত্রাস করলো, এলাকার মানুষ প্রতিরোধ করলো, তারপরে আসলো শিবদাসপুর থানায়। আশ্চর্যজনক ঘটনা, থানায় এসে থানার সামনে এই সিপিএম আর বিজেপি মারপিট শুরু করে দিল। আমার কাছে ভিডিও আছে, আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি যে কোনো জিনিস সামনে থেকে লড়াই করতে প্রস্তুত। এই ওভারঅল রাজ্যে এই যে আপনি যে প্রসঙ্গটা তুললেন, যে এটা তো আলটিমেটলি সেই মেরুকরণের দিকে যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারীরা যে কথা বারবার করে বলছেন যে আমরা 70-30 চাই, আমরা 30 ওরা নিই, আমার 70 একদিকে হয়ে যাক, তাহলে আমাদের নেবে 70। শুভেন্দু অধিকারীরা যেটা বলছেন, তো এই যে মেরুকরণের রাজনীতি, যে মানুষের, আমি ওর মতন তো অশ্লীল বা দুদিন বাদে বাদে আমার বাবাকে আমি তো ভুলে যেতে পারবো না। আমার বাবা স্বপন দে আমি জানি, বা সারা রাজ্যের মানুষ জানে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, এটা সারা রাজ্যের মানুষ জানে। বা সে নির্বাচনে হলফনামাও দিয়েছে বাবা শিশির অধিকারী, তার প্যান কার্ডে শিশির অধিকারী, তার ভোটার কার্ডে বাবা শিশির অধিকারী। সে যদি এখন আজকের দিনে দাঁড়িয়ে বলে আমি মোদির বাচ্চা, আমি জানি না ও কার ছেলে। কার ছেলে আমি এটা বলতে পারছি না, অরিজিনাল ও কার ছেলে আমাদের। আপনার এই যে 6 মাসে শুভেন্দু অধিকারীর সঙ্গে সামনাসামনি দেখা হয়েছে? অনেকবার বিধানসভায়। অনেকবার দেখা। আমাদের বিধানসভার একটা অভিজ্ঞতা বলুন আমাদের দর্শকদের, এই 6 মাসের একটা মজার অভিজ্ঞতা বলুন, আর একটা খুব ভালো অভিজ্ঞতা বলুন। বিধানসভায় বেয়াদবি করে। আচ্ছা, প্রথম কথা, ও বিধানসভায় যায়, হ্যাঁ, হাউসে ঢুকে না, অধিবেশন কক্ষে ঢুকে না। অধিবেশন কক্ষে যখন ঢুকলো আমরা সেদিনই বুঝে যাই যে আজকে একটা কোনো গন্ডগোল হবে। আচ্ছা। আর সত্যি কথা বলতে, বিরোধীরা গন্ডগোল করলে আমার একটু সামনে থেকে ফেস করার অভ্যাস এখানেও ছিল, আর বিধানসভার ও 3 দিন এরকম মুখোমুখি ওখানে হয়েছে। আচ্ছা, সে ও জানে কি হয়েছে, বা হাউসের ভিতরে যারা ছিল, ওকে আমি বেয়াদব বলে মনে করি। আচ্ছা, একটা বিধায়কের অনেক দায়িত্ব, রাজ্য আইনসভা যেখানে রাজ্যের সব কিছু আইন, এবং উনি লিডার অফ অপোজিশন, তার সবচেয়ে মুখ্যমন্ত্রী পড়ে তার আসলে সে রাজ্য সরকার যে সমস্ত কাগজ বুলেটিন দেয় সেগুলোকে ছিঁড়বে, ছিঁড়ে হাউসের মধ্যে ওড়াবে। এগুলো অসভ্যতা আমি না। আচ্ছা, না আমি বলছি যে আর ভেতরে বিধানসভার ভেতরে আপনি এমনি আড্ডা মারেন ক্লোজ বিধায়কদের সঙ্গে? যখন বিধানসভা মূলত 11টায় শুরু হয়, 12:30 পৌনে 1টায় বন্ধ হয় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বিশ্রাম নিয়ে লাঞ্চ থাকে, যে যার মতন লাঞ্চ করলো, যেখানে যে কেউ বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কেউ ওখানে ক্যান্টিন আছে ক্যান্টিনে খায়, বা অনেকে খায় না। তারপরে আমরা তখন কি করি, 1 ঘন্টা কয়েকজন মিলে একটু আড্ডা মারি। সেখানে তো অনেক সেলিব্রিটিদেরকেও দেখা। হ্যাঁ, এরকম কোনো সেলিব্রিটির সঙ্গে কথা হয়েছে এই 6 মাসে? দেখুন, আমি যে আসনটায় বসি তার বাঁদিকের যে রোটা আছে, ওই রোয়ে সোহম বসে। আচ্ছা, পাশে মহিলারা বসেন, ওখানে লাভলি মৈত্র থাকে, সায়ন্তিকা থাকে, নয়না বন্দ্যোপাধ্যায় থাকে, সবাই তো নায়িকা তারকা, সকলেই আসে, সকলের সাথেই দেখা হয়, কথা হয়, প্রতিনিয়ত কথা হয়। অনেক নবাগত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো সিনিয়র বিধায়ক আপনাকে গাইড করেন? সত্যি এটা খুব ভালোই, এবং যার নাম বলতে হয় তার নাম হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। আচ্ছা, উনি নিজের থেকে এগিয়ে এসেছেন, তৃণমূল কংগ্রেসের সব থেকে পুরনো একদম, এবং প্রচারের বাইরে থাকে। মানুষটাকে আমার এত শ্রদ্ধা করতে ইচ্ছা করে যে আমি একদিন, আমার বলার আছে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর, উনি এগিয়ে আসলেন, এসে বললো যে তুই কি বলবি, তুই রেডি করেছিস? হ্যাঁ দাদা, রেডি করাটা যে আশা করি পারবো। আমাকে আরো 2টো টিপস নিয়ে দিয়ে গেলেন। এই যে এই মানসিকতা, একটা জুনিয়র ছেলেকে আমি এগিয়ে দেবো, আমাকে দিয়ে কেন বলালো? আমাকে দিয়ে কেন বলালো? বিজেপির যারা ছিলেন তাদেরও যারা বলছিলেন তাকে কি করে কাউন্টার করতে হবে উনি শেখান। উনি বলে এই আয় তো
আমাকে উনি নিজে চেয়ার ছেড়ে গিয়েছে, এসে আমাকে এসে বলে যাচ্ছে যে এইটার উপর একটু বল, এটা ভালো হবে। বেশ, প্রথম 6 মাসের অভিজ্ঞতা অনেকটাই আমাদের সনদবাবুর থেকে জানা গেল, কিন্তু একটা জিনিস কিন্তু অনেকেই জানেন না যে এই 6 মাসে সনদদের একটা নতুন আফতার তৈরি হয়েছে, তাকে মঞ্চে দেখা গেছে, থিয়েটারের অভিনেতা হিসেবে তাকে দেখা গেছে, এবং তিনি এখন একটি নাটকের দলের পরিচালক, মানে পরিচালক ইন দ্য সেন্স তিনি একটি দল তৈরি করেছেন, নাটকের দল তৈরি করেছেন। এই নতুন আফতারটা কি বিধায়ক হওয়ার পরেই এলো? অবদান যদি কারোর থাকে তার নাম পার্থ ভৌমিক। তো অবশ্যই তিনি নৈহাটির সরু, মানে গোটা ব্যারাকপুরেরই সংস্কৃতির ক্ষেত্রে অনেক। সেই আমাকে বললো গত বছর আমার যে ক্লাব, সেই ক্লাবের উদ্যোগে নাটক পরিচালনা করা হয়েছিল, 3 দিন ওখানে নাটক হয়েছিল, এবছরও হবে। তো উনি মূলত তো আমাকে দিয়ে। এটা কেমন লাগছে এই থিয়েটারের জগৎটা এসে? আমি আপনার কাছে একটা অচেনা। একদম আমি আমার পছন্দের যে তালিকা আর অপছন্দের তালিকায় ছিল এই নাটক। আচ্ছা, নাটক জিনিসটা আমার অপছন্দের তালিকায় ছিল। আমি কিন্তু আপনাকে দেখছিলাম খুব মনোযোগ দিয়ে থিয়েটার দেখছেন এখন আজকাল। মানে অপছন্দের তালিকায় এই নাটক জিনিসটা ছিল। নাটক এই নাটক করে অপছন্দের তালিকায়। কিন্তু এই পার্থ ভৌমিকটা দেখে যে একটা মানুষ, সে জেলার এত দায়িত্বে, রাজ্যের মন্ত্রী, সারা রাজ্য ঘুরছে, তার মধ্যেও নিয়ম করে থিয়েটার নাটক করে যাচ্ছে। বা আমার এই আমি বাইরে দেখতে পাই, উনি তো সারা রাজ্যে এখন করে বেড়াচ্ছেন। দেখে আমি তার থেকে অনেক কিছু। এবার সিনেমায় আসার প্ল্যান আছে? না, ধরুন আসলে আপনার সতীর্থ বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি যদি ধরুন ভবিষ্যতে আপনাকে মানুষ, এই লাইনের মানুষ, এই পার্থদা নাটক অবধি নামিয়েছে, ঠিক আছে। বেশ, আর ক্রীড়া ক্ষেত্রে তো আপনি এখন ডিস্ট্রিক্টের পুরো স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো ক্রীড়া ক্ষেত্রে এটা খুব জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ক্রীড়া ক্ষেত্রে আগামী দিনে আর কি পাবো নৈহাটির মানুষ? ক্রীড়া ক্ষেত্রে আমাদের আইএসএল এর ম্যাচ আমরা কবে পাবো? একদম স্টেট কাট না, আইএসএল কি আমরা পাবো না? আইএসএল এর অনেক নিয়ম আছে। আচ্ছা, নিয়ম বলতে আমি যখন স্টেডিয়ামটা, আমাদের নৈহাটি স্টেডিয়াম খেলাধুলা শুরু করালাম, আই লিগ, সবচেয়ে ভারতবর্ষের বড় লিগ আই লিগ না, আইএসএল না, আই লিগ, আইএসএল টাইম বলে দিচ্ছি। আই লিগ হচ্ছে সরকারিভাবে হয়। তখনই আমি এটা জানতে চেয়েছিলাম যে আইএসএল কি আমরা এই মাঠে করতে পারি না। আইএসএল এর নিয়ম হচ্ছে আপনাকে 4 দিক ঘেরা স্টেডিয়াম থাকতে হবে, যেটা আমাদের নেই। আমাদের স্টেডিয়ামটা 3 দিক ঘেরা, 4 দিক ঘেরা বলতে 4 দিকে গ্যালারি থাকতে হবে। এটা করা যাবে না, মানে কোনোভাবেই সম্ভব না। এখানটাতে আমাদের আছে জায়গা, যা জায়গা আছে হয়েছে। সাংসদ আমাদের নেতা প্রার্থনার সাথে আলোচনাও করেছি। আগে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন, স্টেডিয়ামের লাইটটাকে চেঞ্জ করা। আচ্ছা, এই লাইটগুলো প্রচুর দাম, একটা লাইটের দাম আপনার 25,000 টাকা। এরকম টুর্নামেন্ট করা, একটা পোস্টে 52 খানা করে লাইট আছে, 208 খানা লাইট আছে, কয়েক লক্ষ, এবং প্রতিদিন একবার লাইট জ্বালালে 2 করে 3টে করে লাইট কেটে যায়, আবার লেভানোর সময় কেটে যাচ্ছে। মেইনটেনেন্স কস্টটা খুব বেশি, প্রচুর। ওই জন্য আমরা চিন্তা ভাবনা করছি, এবং মোটামুটি একটা পার্থদা একটা অর্থের সংস্থান করেছেন যে ওটাকে এলইডি লাইট করে দেয়। প্রচুর টাকা লাগবে, চেষ্টা চলছে। এখানে এমনি ডুরান্ট বা ডুরান্ট কাপের জন্য বেশ কয়েকবার কথা হয়েছে। ডুরান্ট কমিটি, ডুরান্টটা তো অ্যাকচুয়ালি আপনার দেশের আর্মিরা এটা পরিচালনা করে। তারা বেশ কয়েকবার দেখে গেছে। সল্টলেকের পরে একমাত্র স্টেডিয়াম নৈহাটি স্টেডিয়াম যেখানে ডুরান্ট কাপ হওয়া সম্ভব। কোনো এক কারণবশত, যেহেতু আর্মি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর কিছু বলবো না, নৈহাটিটাকে তারা বাদ দিল। সেই সল্টলেকেই খেলিয়েছে। বিধায়ক হিসেবে স্পোর্টস এর ক্ষেত্রে আপনি একাধারে বিধায়ক নৈহাটির, একাধারে আপনি ডিস্ট্রিক্ট স্পোর্টস এর ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো নৈহাটিতে একটা মানে ফুটবল একাডেমি বা একটা ক্রিকেট একাডেমি, ধরুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের যদি একটা ক্রিকেট একাডেমি এখানে হয়, বা একটা কোনো বিখ্যাত ফুটবলের ফুটবল একাডেমি, এটা কি কোনো প্ল্যানিং আছে আপনার? নৈহাটিতে আমার ক্রিকেটের জন্য তেমন কোনো জায়গা নেই। আচ্ছা, স্টেডিয়ামের মধ্যে একটা পাশে নেট লাগিয়ে বাচ্চারা প্র্যাকটিস করে, কিন্তু একাডেমি করার মতন জায়গা আমার নৈহাটিতে ক্রিকেটের নেই। আছে স্টেডিয়ামে, যেহেতু এই মুহূর্তে একটা পরিকল্পনা চলছে একটা বড় সুইমিং পুল হবে। আচ্ছা, যেহেতু সুইমিং পুল হবে,
আর বাকি জায়গাতে ক্রিকেট খেলার মতন যত বড় মাঠ দরকার সেটা নেই আমাদের। অন্যান্য মাঠ এখন ওই যুব সংঘর মাঠ যেটা রামঘাটে, ওই মাঠে মাটি ফেলা হচ্ছে, মাঠটা উঁচু করা হবে। আগামী দিন আমাদের পরিকল্পনায় আছে নৈহাটিতে একটা ক্রিকেট একাডেমিও করা হবে। আমি সেটাই বলতে গেছিলাম, সৌরভ গঙ্গোপাধ্যায় যেদিনকে এসেছিলেন কামারহাটিতে, আমি তো সেদিকে ছিলাম, তা ওনাকে আমি এটা বলেছি, আমার সাংসদও ছিলেন, কিন্তু এই একটাই সমস্যা, মাঠ। চেষ্টা চলছে। এখন অবধি নৈহাটির মানুষের জন্য আর কি কি পরিকল্পনা আপনাদের রয়েছে বিধায়ক হিসেবে, যেটা আপনি বিধায়ক হিসেবে নৈহাটির মানুষকে উপহার দিতে চান? দেখুন, নৈহাটিতে সুইমিং পুল চলছে, একটা সুইমিং পুল আছে 3 নম্বর বিজয়নগর 26 নম্বর ওয়ার্ডে, একটা নৈহাটি স্টেডিয়ামের মধ্যে আরো বড় আকারে আরো উন্নত মানের সুইমিং পুল একটা করার চেষ্টা চলছে। একটা ক্রিকেট একাডেমির চিন্তা ভাবনা মাথায় আছে, নৈহাটিতে একটা ক্রিকেট একাডেমি করতে হবে। আর একটা চেষ্টা চলছে নৈহাটি হাসপাতালের আরো ব্যাপক উন্নয়ন। ইতিমধ্যেই আমাদের যিনি সাংসদ পার্থ ভৌমিক মহাশয়, উনি 2 কোটি টাকা দিয়েছেন এবং স্মার্ট ওপিডি, কিন্তু কাজ অনেকটা প্রায় ভিত লেভেল অব্দি কাজ উঠে এসছে। আমি প্রতিনিয়ত যাই, কাজ নিজে পর্যবেক্ষণ করি, আমি নিজে দেখি। সেটা হয়ে গেলে যে একই ছাদের তলায় সমস্ত ডাক্তাররা টিকিট করা, অনলাইন টিকিট করা, 26 বিধানসভার আগে কি নৈহাটি মানুষ পাবে? এটা তো মে মাস হয়ে গেল, 1 বছর টাইম লাগবে। চেষ্টা করছি যারা পেয়েছে তাদের সাথে কথা বলে, সরকারি আধিকারিকদের সাথে কথা বলে, যাতে আগামী ফেব্রুয়ারির মধ্যে করে দেওয়া যায়। একই ছাদের তলায় সমস্ত ব্যবস্থা, ওষুধ পর্যন্ত পেয়ে যাবে বিনা পয়সা। এবং নৈহাটি হাসপাতালে আমরা সিটি স্ক্যান মেশিন হচ্ছে, সিটি স্ক্যান মেশিন নৈহাটি হাসপাতালে আসছে, সাথে সাথে ডিজিটাল এক্স-রে মেশিন, সেটাও বিনা পয়সায় মানুষ নৈহাটি হাসপাতালে। যেটা সবচেয়ে বড় রোগ রেফার করে দেওয়া, এই রোগ কি কমবে? অনেক কমে গেছে। 9 জন অতিরিক্ত ডাক্তার গত 7 মাসের মধ্যে নৈহাটি হাসপাতালে এসছে। 9 জন অর্থোপেডিক, আই স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট, এবং 9 জন ডাক্তার এসছে। রেফারের সংখ্যা আছে, রেফার আছে, স্টেট জেনারেল হসপিটাল তো রেফার আছে, তবে সংখ্যা আগের যা ছিল তার থেকে 70% কমে গেছে। 70% চিকিৎসা হচ্ছে, ভালো চিকিৎসা হচ্ছে। আর কি কি পাবে? হেলথ গেল, স্পোর্টস গেল, আর আপনার থেকে কি কি? আমার 4টে গ্রাম অঞ্চল আছে, 4টে গ্রাম অঞ্চলের কাপা মাঝিপাড়া রাস্তাঘাট ভালো আছে। নৈহাটি টাউনের রাস্তাগুলো কিন্তু সব কাটা, এটা একটা খুব নৈহাটি শহরের রাস্তাঘাট, সব রাস্তাঘাট ভালো ছিল। গত 4-5 মাসে পাইপলাইন, মানে পানীয় জলের পাইপলাইন ঢোকানোর জন্য রাস্তাগুলো কাটা হয়েছে। সামনে বর্ষা আসছে, একদম রাস্তাগুলো কাটা হয়েছে। এবং আমি কেএমডি এর সর্বোচ্চ আধিকারিকদের সাথে কথা বলেছি, আমি এই দপ্তরে যিনি মন্ত্রী ফিরাদ হাকিমের সাথেও কথা বলেছি। ইতিমধ্যে রাস্তাঘাট রিপেয়ারের কাজ শুরু হয়ে গেছে, প্রচুর রাস্তা আবার তৈরি হয়ে গেছে, এখন কাজ চলছে। আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে সব রাস্তাঘাট আবার। নৈহাটি ব্লকে যেটা বলছিলেন, 4টে যে গ্রাম অঞ্চল আছে তার মধ্যে জেটিয়া এবং শিবদাসপুরের রাস্তা এখনো কিছুটা দরকার। আমি ইতিমধ্যে 13 কিলোমিটার রাস্তার প্রপোজাল জেলা পরিষদের কাছে পাঠিয়েছি। 13 কিলোমিটার RIDF এর প্রকল্পের মাধ্যমে 6 কিলোমিটার দিয়েছি, মাঝিপাড়া পলাশিতে 3 কিলোমিটার, জেটিয়া অঞ্চলে 3 কিলোমিটার। আর আপনার শিবদাসপুরের জন্য প্রপোজাল দেওয়া হয়েছে, এবং এই প্রপোজাল দিয়ে ফেলে রাখা নয়, আমি কাজ আদায় করে আনাতে বিশ্বাসী। আশা করছি জুন মাসের মধ্যে কাজগুলো বেরিয়ে যাবে। মানে এইগুলো আপাতত বিধায়ক সনদের আগামী দিনের পরিকল্পনা। আবার আমরা ডেফিনেটলি সনদ বাবুর সঙ্গে কথা বলবো আরো কতগুলো। আমি একটা মায়েদের খুব একটা বাজে অবস্থা দেখি, যে সমস্ত মায়েরা গঙ্গায় স্নান করতে যান, এটা ফেরিঘাটে, এই সমস্ত মায়েদের সত্যি আমার নিজেরও খুব খারাপ লাগে যে একজন মা চান করে সে শাড়ি ছাড়বে, বস্ত্রটা পরিবর্তন করবে ওপেন ওই রকম ঘাটের মধ্যে, সামনেই ফেরি সার্ভিস,
হাজার হাজার লোক যাচ্ছে, আর একজন মা তার পোশাক পরিবর্তন করবে, আমার নিজের খুব খারাপ। এটা আপনার করা উচিত। আগামী 1 মাসের মধ্যে, 1 মাস একদম জুন মাসের মধ্যে আমি মায়েদের বস্ত্র পরিবর্তন করবার জন্য ফেরিঘাটে আমার বিধায়ক তহবিল থেকে আমি একটা রুম তৈরি করে দিচ্ছি, একদম পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে, জুন মাসের মধ্যে ঘর। আমি একটি যেহেতু গঙ্গার ঘাট নিয়ে বললেন, আমি শেষ করেছিলাম, একটা কথা বোধহয় না বললে এটা ভুল হয়, সেটা হচ্ছে যে নৈহাটির গঙ্গার ঘাটগুলো, এটা নিয়ে একটা দীর্ঘ অভিযোগ সনদবাবু। মানে আমি বলি, আপনি একজন বিধায়ক হিসেবে আপনার নিশ্চিতভাবে আপনি জানেন, কিন্তু একদম যদি আমরা এইদিকে লিচুবাগান ঘাট থেকে শুরু করি আর এইদিকে একদম ছাইঘাট অব্দি, প্রত্যেকটি গঙ্গার ঘাটে সন্ধে হলেই তারা কেউ লোকাল ছেলে নয়, বাইরে থেকে এসে একটা আড্ডা হচ্ছে, এবং সেই আড্ডার সঙ্গে বিভিন্ন নেশার বস্তু সেগুলো চলছে। এইটা বন্ধ করার ক্ষেত্রে আপনি কি কি ভূমিকা নেবেন বা আগামী দিনে কতটা স্ট্রং হবে প্রশাসন? আপনার সাথে আমি একমত একদম। আপনি জানেন যে আমি মদ বা আনুষঙ্গিক যত নেশার জিনিস, আমি এর 100% বিরুদ্ধে। নিজে যে আমি তাড়া করিল, কিন্তু আমি সত্যি দেখি নিজের লজ্জা লাগে। ওইখানে আপনার যেটা লিচুবাগান ঘাট, ফেরিঘাট, সন্ধ্যার পরে সত্যি যাওয়া যায় না। দুনিয়ার এদিক ওদিক থেকে বাইক আসছে, বাইক করে এসে বসে ওপেন, তারা যেভাবে বিভিন্ন রকম নেশা বস্তু তারা খায়, এবং পুলিশও তাদেরকে তাড়া করে। পুলিশ অত্যন্ত সক্রিয়, কিন্তু ওই পুলিশ আসছে, এই যে খবরটা হয়ে যাচ্ছে, মানে যারা নেশা করে আমার মনে হচ্ছে তাদের কারোর অরবিন্দ রোডের কোথাও লোক লাগানো আছে, বা যেই গাঁজাটা বিক্রি করছে, আমার ধারণা একদম আমি 100% নিশ্চিত, যারা এই গাঁজা বিক্রি করে এরা ফলো রাখে পুলিশের গাড়ি ঢুকছে কিনা। পুলিশের গাড়ি দেখলেই খবর দেয়, তখন এই ঘাটটা ফাঁকা হয়ে যাচ্ছে, পুলিশ দেখছে। আমি ইতিমধ্যেই 30খানা সিসিটিভি নৈহাটি থানাকে দিচ্ছি নতুন করে আমার বিধায়ক তহবিল থেকে। যেমন আমি ঘাটটাও তৈরি করে দিচ্ছি, 30টা সিসিটিভি সিসি ক্যামেরা আমি নৈহাটি থানাকে দিচ্ছি, শিবদাসপুর থানাকেও আমি 25টা সিসি ক্যামেরা, এবং হ্যাঁ, এবং এছাড়াও 31টা ওয়ার্ডের জন্য, প্রত্যেকটা ওয়ার্ডে, যে ধরুন আপনি নৈহাটির বাইরের মানুষ বা নৈহাটিরই মানুষ, আপনি চেনেন না সব রাস্তাঘাট, যে আপনি ধরুন সামান্য বলে আপনি জান মোহাম্মদ ঘাট রোডে যাবেন বা কেশবলাল বৈরাগী রোডে যাবেন, কোনো একটা রাস্তায় যাবেন, রাস্তার নাম তো লেখা নেই, আপনি কি করেছেন? কাউকে জিজ্ঞাসা করতে হবে যে আমি জান মোহাম্মদ ঘাট রোডে যাবো, কোথা দিয়ে যাবো, আমি এসসি পাল রোডে যাবো, কোথা দিয়ে যাবো। এই রোডের নামকরণের জন্য আমি আমার তহবিল থেকে বোর্ড বানাচ্ছি, বোর্ড বানিয়ে রাস্তার উপর ওভারহেড বোর্ড থাকবে, তাতে সুবিধা হবে, মানুষ জানতে পারবে যে আমি অমুক জায়গায় যাচ্ছি। এইখান থেকে এই কাজটা জুলাই বিধায়ক সাহেবকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, আমি করতাম না, সেটা হচ্ছে নৈহাটির সাধারণ মানুষের যে অভিযোগ, টোটো দৌরাত্ম, খুব দৌরাত্ম, যে বিধায়ক সাহেব এই বিষয়ে কি স্টেপ নেবেন টোটো দৌরাত্ম নিয়ে? মানে এমন একটা সাবজেক্ট বললেন না, নৈহাটির টোটো রাস্তা দিয়ে চলা যাচ্ছে, বাইক মানুষের থেকে টোটোর সংখ্যা বেশি। টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে সত্যি বলছি, পুলিশ হয়তো অফিস টাইমটায় এই স্টেশনের সামনেটায় ঢুকতে দেয় না, রাত 9টার পরে আসলে রথের মেলায় বাঁশির কি আওয়াজ, তার চেয়ে বেশি আওয়াজ টোটোর আওয়াজ, অত্যন্ত জ্বালাতন। কিছু বললেই বলবে আমি খাবো কি, খাওয়ার ব্যবস্থা করে দিন। একটা সিস্টেমে আসতে হবে। আমি পৌর প্রধানের সাথে কথা বলে, থানার সাথেও এর মধ্যে অনেকবার আলোচনা করেছি। এখানে টোটো শুধু নৈহাটির ছেলে নয়, হাজিনগর কাকিনাড়া সামনে আমরা লোক আসছে। আপনি জানেন, এক একটা মানুষ বলতেও খারাপ লাগে, চাকরির থেকে অবসর নিয়েছে, ব্যাংকে চাকরি করে বা রেলে চাকরি করে, সেই মানুষটা চাকরি থেকে অবসর নিয়ে 10টা টোটো কিনেছে, সেগুলো নামিয়ে দিয়েছে। 10টা টোটো নিয়ে 10টা ছেলেকে দিয়ে দিয়েছে, 200 টাকা করে তাকে রোজ দিচ্ছে। তাহলে 10টা টোটো সে নামিয়ে দিল, সে রিটায়ার হওয়ার পর একটা টাকা পেয়েছে, সে ইনভেস্ট করে দিয়েছে টোটোতে। আমরা একটা সিস্টেম করেছি বড় প্রধানের সাথে আলোচনা করে থানায়, যে যার টোটো তাকে চালাতে হবে। বেকার ছেলে, তার পেটে খিদে আছে, তুমি ভাই টোটো চালাও। ব্যাংকে চাকরি করে 10টা টোটো কিনে, সেইটা নিয়ন্ত্রণ করাটাও, যার টাকা আছে, এমনও আমার কাছে আছে
বড়া হতে থাকে, 22টা টোটো তার, 200 টাকা করে ভাড়া। এইগুলোকে বন্ধ করতে হবে, আলোচনা চলছে, কঠোর হতে হবে। এটা এইভাবে টোটো বললাম যে একটা সময় আসলে দেখা যাবে যত মানুষ এখান দিয়ে যায় তার চেয়ে বেশি টোটো থাকে, বিশেষ করে রাত্রি 9টা একটা টোটো একটা করে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। মানে অবস্থাটা কোথায় গেছে? একটা টোটোতে 5 জন ধরে, 2 জন 4 জন, সামনে একজন প্যাসেঞ্জার নিয়েই চলে যাচ্ছে, 10 টাকা পাচ্ছে। নৈহাটির মানুষ এই টোটো দৌরাত্ম্য থেকে মুক্তি পাবেন বলে বিধায়ক সাহেব জানাচ্ছেন। আমরা আবারও ডেফিনেটলি নৈহাটির এবং এই পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য বিধায়ক সাহেবের যে রিপোর্ট কার্ড, 1 বছরের রিপোর্ট কার্ড কিন্তু আমরা আবার আনবো, এটা আমরা আগে থেকে বলে রাখলাম। 6 মাসের রিপোর্ট কার্ড আপাতত গেল, বাকি রিপোর্ট কার্ড কিরকম কি সেটা তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালো মন্দ সবটাই। আপাতত অনেকটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।